এবং হিজড়া বলে কিছু হয় না। হিজড়াটা একটা পেশা, একটা বৃত্তি। যে মানুষের একটা উক্তি ছুঁড়ে দেয়া না জেনে, এটাই হচ্ছে আমাদের সোসাইটির সবচেয়ে বড় ভুল। এবং সব কিছুর পেছনে একটা ফেস লাগাতে ওদের ঋতুপর্ণর মতো যাচ্ছে। নোবডি স্ট্রেট। আমাদের প্রত্যেকের মধ্যেই দুটো সত্তা থাকে, মানে দুটো হরমোন থাকে। মানুষকে বিশ্বাস করতে খুব ভয় হয়, সেটা প্রেম বলো কি সেটা স্টুডেন্ট বলো কি যে কোনো ক্ষেত্রে। সেই জায়গাটাতে আমার মনে হয় যে কোথাও না কোথাও এখনো একজন রূপান্তরকামীকে অ্যাকসেপ্ট করার জন্য সমাজ খুব অপ্রস্তুত। Today we delve into the inspiring story of an individual creating difference in our communities. She is a trailblazing transgender lawyer and a true advocate for the LGBTQ rights. Not only does she fight tirelessly in the legal arena, but is also a vocal educator, shedding light on the true meaning and nuances the life of an LGBTQ. Today we have the pleasure to have with us Megh Sayantan. Megh, welcome to the show. আচ্ছা, নামের মধ্যেই মেঘ আছে, সায়ন্তন আছে। ক্লিয়ারলি সায়ন্তন তোমার আগের নাম ছিল। মেঘ পরবর্তীকালে যে তুমি ট্রান্সফরমেশনে পর তুমি মেঘ নামটাকে অ্যাডপ্ট করেছো। মেঘ কেন? মেঘ নামটা দুটো কারণ আছে। একটা বেসিক্যালি আমার বার্থ মান্থ হচ্ছে অগাস্ট, যেটা শ্রাবণ মাস এবং ভরা বর্ষা। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে মেঘ নামটার কোনো স্পেসিফিক্যালি জেন্ডার হয় না। আমাদের বাংলা অভিধানে, বাংলা ডিকশনারিতে প্রচুর ওয়ার্ড আছে এরকম যেগুলো ইউনিসেক্স ওয়ার্ড, মানে সেগুলো কোনো রকম মানে আলাদা করে কোনো রকম মানে ফিমেল বা মেল এরকম কোনো ক্যাটেগরিতে সেটাকে বসানো যায় না। তো মেঘ নামটাও সেরকম। মেঘ নামটার মধ্যে দিয়ে কোনো রকম আলাদা করে কোনো স্পেসিফিক জেন্ডারকে আইডেন্টিফাই করা যায় না। সুতরাং আমার ক্ষেত্রে সেটাই পছন্দ, সেই জন্য আমি মেঘটা ইউজ করি আমার নামের সাথে, সেটার জন্যই মেঘ। আচ্ছা, আর প্রথমেই যেটা দিয়ে শুরু করতে হয় সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেক্স অ্যান্ড জেন্ডার? এই যে বেসিক যে ডিফারেন্সটা কি, মানে সেক্স আর জেন্ডার, এই যে দুটোই সম্পূর্ণ আলাদা। এবং এই মিসকনসেপশনটা থাকার জন্যে কিন্তু মানুষ এত বেশি পরিমাণে মানুষের কিউরিয়াসিটি অ্যাবাউট আস, এবং সেই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ন্যাচারালি এই জিনিসগুলো নিয়ে এত প্রশ্ন এত কিছু উঠবে না। তো জেন্ডারটাকে আমরা ডিফাইন করি হচ্ছে বিহেভিয়ারাল জায়গা থেকে, মানে আমার বিহেভিয়ার, আমার ওরিয়েন্টেশন, এনভায়রনমেন্ট, সেগুলো দিয়ে বিচার হয় হচ্ছে জেন্ডার। যার জন্যে আমরা ইন্ট্রোডিউস করি এইভাবে যে ট্রান্সজেন্ডার, আমরা ট্রান্সসেক্স বলি না। আবার সেক্সটা হচ্ছে আমরা ডিফাইন করি বায়োলজিক্যালি, দ্যাট মিনস আমরা ইন্টারসেক্স বলতে পারি। দ্যাট পারসন দে হ্যাভ দ্য এক্সটার্নাল জেনিটেলিয়া, তাদেরকে আমরা ইন্টারসেক্স বলে আইডেন্টিফাই করতে পারি। বাট জেন্ডার হচ্ছে স্পেসিফিক্যালি সে তার সাইকোলজিক্যালি সে কোনটাকে প্রেফার করছে, তার বিহেভিয়ারটা কীরকম, তার জেস্টার, পশ্চার, তার ভাবনা চিন্তা, তার ওরিয়েন্টেশন, এগুলো দিয়ে সে নিজেকে ডিটারমাইন করতে পারে, নিজেকে সে ডিফাইন করতে পারে। আর সেক্সটা হচ্ছে যেটা আমরা জন্মসূত্রে ক্যারি করি, যেটা বায়োলজিক্যালি হয়, দ্যাটস কল্ড সেক্স। সেই জন্য ইন্টারসেক্স যেসব মানে যেটাকে আমরা অ্যাকচুয়াল হিজড়া কমিউনিটি বলি আমাদের সোসাইটিতে, যদিও আমি এই প্রসঙ্গে বলবো যে হিজড়া কথাটা আমরা প্রত্যেকে খুব ডেরোগেটরিভাবে ইউজ করি সোসাইটিতে, বাট হিজড়া ভীষণ খুব ভালো একটা ওয়ার্ড। এবং হিজড়া বলে কিছু হয় না। হিজড়াটা একটা পেশা, একটা বৃত্তি। যেমন প্রস্টিটিউশন একটা পেশা, একটা বৃত্তি, হিজড়াটাও হচ্ছে একটা পেশা। কিন্তু সোসাইটি সেটাকে ডেরোগেটরিভাবে ইউজ করে, এই যে হিজড়া যাচ্ছে বা এই যে হিজড়া, একটা স্পেসিফিক ওয়ার্ডকে খুব খারাপভাবে মানুষের ওপর ছুঁড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু হিজড়াটা এসেছে একটা আরবিয়ান ওয়ার্ড, যেটার মানে হিজর বলে একটা ওয়ার্ড থেকে, যেটার এক্স্যাক্ট মিনিং হচ্ছে যে এই যেটাকে আমরা বাংলায় বলি গোধূলি, অর্থাৎ ইন বিটুইন ডন অ্যান্ড ডাস্ক, তার যে মিডল যে সময়টা, সেই সময়টাকে আমরা একটা ওই ওয়ার্ডটাকে দিয়ে আমরা আইডেন্টিফাই করছি। কিন্তু ওই ওয়ার্ডটার মধ্যে এত সৌন্দর্য, কিন্তু ওই ওয়ার্ডটা কিন্তু এক্স্যাক্টলি সমাজ সেটাকে খুব খারাপভাবে একটাকে ডিফাইন করছে, খারাপভাবে তা একটা জায়গা জুড়ে দিচ্ছে তাদের পেছনে। কিন্তু সেটা একটা পেশা, একটা প্রফেশন তাদের। আর সেই ক্ষেত্রেই আমরা যেটা অ্যাকচুয়াল, যেটাকে আমরা হিজড়া কমিউনিটিকে উল্লেখ করি, যেটা হচ্ছে ইন্টারসেক্স, মানে দ্যাট পারসন হ্যাভ এক্সটার্নাল জেনিটেলিয়া, সেটাকে আমরা হিজড়া হিসেবে বলতে পারি, যেটা সুপ্রিম কোর্টের ট্রান্সজেন্ডার লতেও ডিফাইন করা আছে। ইন্টারসেক্স পার্সনটা থার্ড জেন্ডার কমিটির মধ্যে ঢুকছে। কিন্তু ট্রান্সজেন্ডার যেটা, ট্রান্সজেন্ডার মিনস আমার
অ্যাসাইন্ড বার্থ জেন্ডার সেটা ডাজন্ট ম্যাচ আমার সাইকোলজিক্যাল জেন্ডার। অর্থাৎ আমি জন্মাচ্ছি হচ্ছে একটা ছেলে হিসেবে অথবা একটা মেয়ে হিসেবে, কিন্তু তখন আবার অ্যাডোলেসেন্ট পিরিয়ড, যে সময়টা আমার বাংলায় বয়ঃসন্ধিকাল যেটাকে বলে, তো সেই সময় আমি ফিল করছি যে আমার যে জেনিটাল অর্গান সেটা আমার শরীর বা আমার মনের সাথে কোনোভাবে অ্যাটাচ নয়। আমি ছেলে হয়ে জন্মে আমি ফিল করছি আমার ওরিয়েন্টেশনও থাকছে আর একটা ছেলের ওপর। সেই সময়টায় আমি নিজেকে অ্যাজ আ গে হিসেবেও আইডেন্টিফাই করতে পারি, বা আমি যদি খুব সাজতে ভালোবাসি আমি ক্রস ড্রেসার হিসেবেও আমি নিজেকে আইডেন্টিফাই করতে পারি। এবার আমি হরমোন ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এবার আমি মেডিকেল সার্জারির মধ্যে দিয়ে যাচ্ছি, এবার আমি ডিসিশন নিলাম আমি কিছুতেই যাব না, কিন্তু আমি আমার বাহ্যিক গঠনটাকে আমি চেঞ্জ করব। আমি চুল বড় রাখতে পারি, আমি শাড়ি, আমার প্যান্ট শার্ট ছেড়ে আমি সালোয়ার শাড়ি ইউজ করতে পারি, আমি নিজেকে গ্রুমিং করতে পারি অ্যাজ আ ফিমেল হিসেবে। তখন আমি নিজেকে একজন ট্রান্স ওম্যান হিসেবে আইডেন্টিফাই করতে পারছি। তার মানে আমি ট্রান্সজেন্ডার হলাম। সিমিলারলি একটা মেয়ে, সে জন্মাচ্ছে একটা মেয়ে হিসেবে, কিন্তু তার ভেতরে কোথাও না কোথাও একটা পুরুষ সত্তা আছে। সে নিজেকে একটা ছেলে হিসেবে ভাবতে ভালোবাসছে, অর্থাৎ সে ভাবছে যে আমি অ্যাজ আ টম্বা হিসেবে থাকবো, যেরকম মহাভারতের চিত্রাঙ্গনা, সে নিজেকে একটা সেইভাবেই সে রিপ্রেজেন্ট করছে নিজে। যেমন একদিকে মহাভারতের চিত্রাঙ্গদা, তেমনি আবার এদিকে অর্জুনের বৃহন্নলা। অর্জুনের বৃহন্নলা, অর্জুন যেরকম একটা সময়ের জন্য আমাদের বিরাট রাজার রাজ্যে গিয়ে বৃহন্নলা সেজেছিল অজ্ঞাতবাসের সময়, সেরকম চিত্রাঙ্গদার গল্পটাও তো খুব যে বাবার ইচ্ছা আর তার ইচ্ছের গল্প। ঋতুপর্ণ ঘোষ আরও সুন্দরভাবে এটাকে ডিফাইন করেছেন মহাভারতের ওটাকে। তো ওই জায়গাটাকেই এখন যদি আমরা একটা মেয়েকে দেখি যে খুব প্যান্ট শার্ট পরে ছেলেদের মতো করে ফুটবল খেলছে, ছোটো ছোটো চুল, প্যান্ট শার্ট পরছে বা চলাফেরা করছে, তাকে আমরা টম্বয় বলি অনেক সময়। হয়তো সেই মেয়েটা নিজেকে একটা ছেলে হিসেবে ভাবতে ভালোবাসছে, তার মানে সে জন্মাচ্ছে, তার অ্যাসাইন্ড বার্থ জেন্ডার ফিমেল, কিন্তু সে তার সাইকোলজিক্যাল জেন্ডার হচ্ছে মেল। তাহলে সে যদি মনে করে নিজেকে একটা ট্রান্স ম্যান হিসেবে আইডেন্টিফাই করবে, তাহলে সে করতে পারে। তার মানে ট্রান্সজেন্ডারের মধ্যে দুটো ক্যাটাগরি চলে আসে, ট্রান্স ম্যান, ট্রান্স ওম্যান। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ গে ম্যান অ্যান্ড আ ট্রান্স ম্যান? গে হচ্ছে তো সম্পূর্ণটাই একটা ছেলেদের ক্ষেত্রে বোঝাচ্ছে, মানে একটা ছেলে সে নিজেকে আর একটা ছেলের প্রতি সে অ্যাট্রাকশন অনুভব করছে, অর্থাৎ সে জন্মাচ্ছে ছেলে হিসেবে। আমি ধরলাম সে একটা ছেলে, সে একটা ছেলে হয়ে আরেকটা ছেলেকে পছন্দ করছে। মানে এটা কি শুধুমাত্র সেক্সুয়ালিটির সময়? বাকি সময়টা এটা বুঝিয়ে দিই। এখানেও একটা মানুষের মিসকনসেপশন আছে, সবাই ভাবে গে মানেই তার মধ্যে একটা এফিমিনেট ক্যারেক্টার থাকবে। ইটস টোটালি রং। প্রচুর টলিউড এবং বলিউড, হলিউডে প্রচুর অ্যাক্টর, অ্যাক্ট্রেস, মেকআপ আর্টিস্ট এবং ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ আছে, তারা প্রচণ্ড পরিমাণ হার্ডকোর, এবং তারা ভীষণ একটা পুরুষ, যেরকম সত্যজিৎ রায়কে দেখে আমরা একটা ম্যাসকুলাইন একটা ভাবতাম, বা অনেক পুরুষকে দেখি ভাবি, সেরকম মানে রবীন্দ্রনাথকে দেখে আলটিমেটলি অনেকে আমরা ভাবি, সেরকম তারাও কিন্তু সেরকম, তাদের মধ্যে ম্যাসকুলাইন পাওয়ারটা এত বেশি, কিন্তু দে আর গে। কারণ তাদের পছন্দের জায়গাটা হচ্ছে একটা পুরুষ, নারী নয়। সেটাও হচ্ছে এইখানটা থেকে, পিটুইটারি, এই হরমোনাল এটা থেকে। কিন্তু তা বলে এই নয় যে একটা গে মানেই যে তার মধ্যে সে ওই মেয়েদের মতো করে হাঁটাচলা করবে, মেয়েদের মতো করে তাকে সবাই দেখে বলবে লেডিস, তাকে সবাই দেখে বলবে হোমো। এই জায়গাটাই খুব বাজে, মানে এই যে মানুষের একটা উক্তি ছুঁড়ে দেয়া না জেনে, এটাই হচ্ছে আমাদের সোসাইটির সবচেয়ে বড় ভুল। তার কারণ হচ্ছে অশিক্ষা, ল্যাক অফ অ্যাওয়ারনেস। এক্স্যাক্টলি, ল্যাক অফ অ্যাওয়ারনেস বলো, সেই শিক্ষার জায়গাটা নেই। তার কারণ স্কুল কলেজগুলোতে তো পড়ানো হয় না যে এত ছেলেমেয়ের মধ্যে কোথায় মেল ফিমেলের মধ্যে যে কোথায় থার্ড জেন্ডার থাকবে, সেটা তারা বলে না। আমার এই টপিকটা খুব ইন্টারেস্টিং লাগছে, বিকজ আমার তোমার কাছে এই প্রশ্নটা আছে, যখন তুমি ছোট থেকে বড় হচ্ছিলে, তোমার তো একটা পিরিয়ড, যেরকম সবাই 5-6 বছর 7 বছর, আমরা তো তখন এসব নিয়ে কিছু ভাবি না, খেলাধুলো করতে ব্যস্ত। কোন সময়টা থেকে কিভাবে তুমি, মানে ইজ দিস আ গ্র্যাজুয়াল রিয়েলাইজেশন না সাডেন রিয়েলাইজেশন? না, আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমার একটা হয় না যে সময়টা আমি বড় হয়েছে, আমার ছোটদের মানে আমার বাবা মা অনেক চেষ্টা করেছে আমাকে ফুটবল নিয়ে এসে বাড়িতে দেওয়ার বা ফুটবল খেলানোর, বাট আই ওয়াজ নট ইন্টারেস্টেড। সেই সময় আমি খুব একটা ওইগুলোর দিকে খুব একটা আমাকে টানতো না। আমার একটুখানি মায়ের ওই ড্রেসিং টেবিল থেকে কাজল নিয়ে চোখে পড়া, একটু লিপস্টিক নিয়ে মাখা ঠোঁটে, এইগুলো আমাকে বেশি অ্যাট্রাক্ট করতো, এবং আমার কোথাও না কোথাও মেয়ে বন্ধুর সংখ্যাটা একটু বেশি ছিল।
এবং সেটা যখন আমি বড় হলাম, তো আমার স্কুল ছিল যাদবপুর বিদ্যাপীঠ, তো আমি যখন মানে উঠলাম, বড় হলাম, তখন আমি দেখলাম যে আমার স্কুলের প্রচুর বান্ধবী, তারা অনেক বেশি কমফোর্টেবল আমার সাথে, 13-14 বছর বয়স যে সময়টা। তো আমরা অনেক, এবং তখন সবে সবে এই LGBTQ ট্রান্স এই মুভমেন্টগুলো আসছে কলকাতার বুকে সেই সময়টাতে। তো তখন আমার মনে হলো কোথাও যে যে মানে ওদের সাথে আমার সম্পর্কটা খুব খুব একটা ভীষণ, মানে সখ্যতাটা অনেক বেশি, মানে মানে একটা বন্ধু, তার সাথে সব কিছু শেয়ার করতে পারা। ছেলেরা সেক্ষেত্রে বরং আমাকে অনেক বেশি মানে আমার সাথে বন্ধুত্ব করতো, মানে কোথাও না কোথাও একটা ডিস্টেন্স তারা মেনটেন করে চলতো। ট্রান্স ম্যানটা হচ্ছে একটা মেয়ে, সে জন্মগতভাবে মেয়ে, সে এবার চাইছে যে আমি অপারেশন করি কি সার্জারি করি কি আমি হরমোন ট্রিটমেন্ট করি কি না করি, আমি নিজেকে একটা ছেলে হিসেবেই ভাববো। আমার কস্টিউম, আমার জুয়েলারি, আমি যেভাবে চলবো ফিরবো, আমি সেভাবেই একটা ছেলের মতো করেই আমি নিজেকে রিপ্রেজেন্ট করবো সোসাইটিতে। বাড়ির কি রিয়াকশন? বাড়ির কি আমার ক্ষেত্রে বাড়ির রিয়াকশন খুব খারাপ ছিল। প্রথমে কেউ মেনে নেয়নি, এবং যখন আমি বলেছিলাম তখনও কেউ মানতে চায়নি। খুবই মানে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছি। স্কুলেও প্রচুর মকড হতে হয়েছে আমাকে একটা সময়, প্রচুর অ্যাবিউসমেন্টের শিকার হতে হয়েছে সিনিয়র দাদাদের থেকে বা ছেলেদের থেকে। বাট আমি একটা সময় স্কুল মানে যেতাম না, কয়েক মাস অফ করে দিয়েছিলাম, আবার যেতাম, করতাম, মানে একটা ভয় কাজ করতো আমার মধ্যে সেই সময়টা। বুলি করতো লোকজন? হ্যাঁ, ভীষণ রকমভাবে, টিচাররাও পর্যন্ত। টিচাররাও? হ্যাঁ, কারণ তখন এই ব্যাপারটা সম্পর্কে মানুষের মধ্যে অতটা জানা ছিল না, এবং সব কিছুর পেছনেই একটা ফেস লাগাতো, ঋতুপর্ণর মতো যাচ্ছে। এটাকে মানুষ খুব এক্সাম্পল হিসেবে ইউজ করতো, বিকজ ওই মানুষটা একটা খুব বড় আমাদের সোসাইটির জন্য খুব বড় একটা মেসেজ ছিল। তো তখন ওই মানুষটাকে দেখেই মানুষ একটা বসিয়ে দিত, একটা এফিমিনেট ছেলে দেখলেই তার কাছ ঘাড়ের ওপর ওই ঋতুপর্ণ শব্দটাকে বসিয়ে দিত। লেডিস হোমো, এগুলো তো খুব কমন অ্যাডজেক্টিভস, এগুলোকে ইউজ করতাম। বাবার রিয়াকশন প্রথমে ছিল একদমই মানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ব্যাপার আর কি, এরকম ব্যাপার, কিন্তু কোনোদিনও নিজের মুখে বলেননি আমাকে চলে যাওয়ার জন্য। এবং আমিও একটা খুব জায়গায় আমি ভীষণ স্ট্রং ছিলাম যে আমি কোনোদিন আমার এই মাটিটা ছেড়ে আমি বেরোবো না। আমি চেয়েছিলাম সবসময় যে আমি এমন একজন মানুষ হব যাকে আমাকে দেখে আর 5 জন কমিউনিটির মানুষ ইন্সপায়ার্ড হয়, এবং সেটার জন্যই আমার লড়াই। আমার আইন পড়াটাও সেই কারণে, যাতে আমি পড়বো, আমি যাতে আর 5 জনকে হেল্প করতে পারবো, তাদের যে লুপ হোলসগুলো আছে সোসাইটিতে সেগুলোকে আমি ক্লিয়ার করতে পারবো। আমি একটু বড় বয়সেই নাচে এসেছি, ছোটো থেকে নাচ করতাম। আমার মা খুব ভালো ডান্সার ছিলেন, তো আমার নাচটা বাড়িতেই করতাম। তো যখন আমি 14-15 বছর থেকে নাচে ঢুকলাম, ওই ভালো নাচের যে সাজটা আমাকে অ্যাট্রাক্ট করতো। আমি ক্লাসিক্যাল ডান্সার, তো আমি এখন মানে নাচের যে ক্লাসিক্যাল ডান্স মানে কোন ফর্ম? ভরতনাট্যম এন্ড কুচিপুড়ি। সো আমি যখন ওটাকে ট্রেন্ড শিখতে গেলাম, আমার ওই সাজটাই আমাকে ভীষণ রকম অ্যাট্রাক্ট করতো, যে আমি ওভাবে ফিমেল, ওই মুখে মেকআপ করবো, ওই চোখে মাস্কারা লাগাবো, ওই চোখে কাজল লাগাবো, ওই গয়নাগুলো, জুয়েলারিগুলো পরবো। তো তারপর নাচে ঢুকে ওটার প্রতি, ওই জিনিসটার প্রতি আমার নাচটা এমন একটা, বিশেষ করে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সটা এমন একটা মানে জিনিস, এমন একটা মানে ফর্ম, যে ফর্মটা আমাদের অর্ধনারীশ্বরটাকে খুব সুন্দর করে না ডিফাইন করে। এবং আমার মনে হয় এটা মানে আমার কথা না, এটা ঋতুপর্ণ ঘোষের কথা, আমি ওনাকে খুব ফলো করি। ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন একটা সাক্ষাৎকারে যে আর্টিস্টদের কোনো জেন্ডার হয় না। আমার মনে হয় নৃত্যশিল্পী বলো বা যে কোনো শিল্পীরই, তাকে কোনো স্পেসিফিক জেন্ডারের মধ্যে বাঁধা যায় না। যারা বলে আমি খুব স্ট্রেট, আমি স্ট্রেট বয়, আমি সেসব ছেলেদের জন্যই বলছি, নোবডি স্ট্রেট। আমাদের প্রত্যেকের মধ্যেই দুটো সত্তা থাকে, মানে দুটো হরমোন থাকে। তো যদি একটা ছেলের মধ্যে তার মানে ওই ফিমেল হরমোন না থাকতো, তাহলে সেই ছেলেটার মধ্যে কোনো রকম ইমোশনস থাকতো না, কোনো অনুভূতি থাকতো না, এস্ট্রোজেন। এক্স্যাক্টলি। আবার একটা মেয়ের মধ্যেও যদি ওই টেস্টোস্টেরন বা ওই মেল হরমোনটা কিছুটা হলেও না থাকতো, তাহলে সেই মেয়েটা তার প্রতিবাদের ক্ষমতা পেত না। তাহলে কি হলো, কোথাও না কোথাও তো সেই বাইসেক্সুয়ালি হয়ে গেল। এটা খুব ভালো কথা বললো, কারণ আমি এক্ষুনি তোমায় ওই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম। তুমি যখন গে আর ট্রান্স ম্যানকে ডিফাইন করছিলে, এরকমও অনেকে হয় যারা মেকআপ দেখে, জুয়েলারি দেখে পড়তে চায়, বাট স্টিল অপোজিট সেক্সেই অ্যাট্রাক্টেড। রিসেন্টলি টোটাকেও দেখেছি যে ডান্স করতে, এই রিসেন্ট সিনেমাটাতে থাকে, এবং যথেষ্ট সুন্দর। টোটাকে একটা সিনেমাতে টোটার বডি বিল্ডার এবং টোটার মানে পুরো ফিজিকটাই একটা যে কোনো মেয়ের কাছে খুব অ্যাট্রাকটিভ, এবং অত বড় একজন আর্টিস্ট, সে যে অত সুন্দর একটা ডান্স পারফর্ম করলো ওখানে। তো এখন দুনিয়াটা খুব ভার্সেটাইল, তো যে কোনো ছেলে সেই শখে
মানে কানের দুল পরছে, বা কানের দুলটা তো ভীষণই কমন, সে ট্যাটু করছে, বা সে কোথাও দেখলাম হয়তো এখানে একটা পিন করেছেন, মানে মাস্কারাও লাগাচ্ছে, কাজল লাগাচ্ছে, মেট্রোসেক্সুয়াল, এটা খুব কমন ব্যাপার এখানে। তা বলে যে তাকে গে হতে হবে এরকম কোনো মাথার দিবিতে নেই, সবটাই ডিপেন্ড করছে যে আমি কি চাই, আমি কোন জিনিসটাকে প্রেফার করছি। এই কবে থেকে মোটামুটি মানে এ তো রিসেন্টলি আমাদের এই সাবজেক্টটা খুব বেশি ওপেন হয়েছে আমাদের কান্ট্রিতে, অ্যাটলিস্ট আগে তো প্রচন্ড স্টিগমাটাইজ ছিল, এখন কান্ট্রিতে ওপেন হয়েছে। তো ধরো 2009 থেকে নাচ ফাউন্ডেশনে কেস চলছিল, 2001 না 9 সামথিং, আমি তো জানি না অতটা। আর তারপরে 2015-তে নালসা প্রথম ভার্ডিক্ট দিল, 2014-15 সময় নালসা ভার্ডিক্ট দিল যে থার্ড জেন্ডারটাকে একটা অ্যাকনলেজমেন্ট দিতে হবে, স্বীকৃতি দিতে হবে, এবং থার্ড জেন্ডারের মধ্যে কারা কারা পড়ছে, জেন্ডার কোয়ার, ইন্টারসেক্স, এগুলো সবটাই তখন নালসা বললো। কিন্তু নালসা যে জাজমেন্টটা দিয়েছিল সেখানে একটা সমস্যা ছিল, যে যারা ট্রান্সজেন্ডার হিসেবে নিজেদের কী করবে, তারা অটোমেটিক ঠিক প্রপার তাদের যে আইনটা আসা, বা ঠিক প্রপার তারা কীভাবে নিজেদেরকে আইডেন্টিফাইটা করবে, বা কীভাবে কোন প্রসেসের মধ্যে যাবে, সেগুলো নালসা বলে দেয়নি। নালসা বলেছিল যে আমার অ্যাসাইন বার্থ জেন্ডার যদি আমার মেন্টালি বা সাইকোলজিক্যাল জেনারেশন চেঞ্জ না করে, আমি নিজেকে অ্যাজ আ ট্রান্স ম্যান বা ট্রান্স ওম্যান হিসেবে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু এটা নিয়ে আবার পরে পিল ফাইল হলো, প্রচুর পিল জমা পড়েছিল, এবং সেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমে 2019-এ প্রপার আইনটা এলো, যেটাকে ট্রান্সজেন্ডার প্রোটেকশন অফ রাইটস যে আইনটা আমাদের 2019-এ। সেটা কি প্রোটেকশন দিল? প্রোটেকশন দিল অনেক জায়গা থেকে, যেটা যেরকম আমাদের এখন যিনি চিফ জাস্টিস আছেন DY চন্দ্রচূড়, অনারেবল চিফ জাস্টিস, তার আমলেই ওটা হলো। তো যেটা সম্পূর্ণ দিল হচ্ছে যে কোনো ট্রান্সজেন্ডাররা যেটা ফ্যামিলিতে বা সোসাইটিতে যে সমস্যাগুলো তারা পড়ে আর কি, সেগুলো থেকে তাদের যাতে কোনোভাবে ডিসক্রিমিনেট করা না হয়। মানে সোসাইটির বিভিন্ন সেক্টর, ধরো হসপিটাল বলো, জব সেক্টর বলো, রিক্রিয়েশনাল ফিল্ডস বলো, যে কোনো জায়গা থেকে, এবং সবচেয়ে বড় কথা বাড়ি, সেগুলো থেকে তাকে কোনোভাবে বের করে দেওয়া যাবে না। বাড়ির জিনিসপত্রের উপরেও তার অধিকার থাকবে। কোনো চাইল্ড, সে যদি ট্রান্সজেন্ডার হয়, মানে 18 বছরের নিচে, তার যদি বাবা মা না থাকে, তার কোনো গার্জিয়ান থাকলে তাকে প্রপার দায়িত্ব নিতে হবে। যদি গার্জিয়ান না থাকে, তাহলে তার সেম জুরিসডিকশনের মধ্যে কোর্ট রায় দেবে যে কোনো একটা হোম বা রিহ্যাবিলিটেশন সেন্টার তার জন্য করতে হবে। যদিও এগুলো অনেক স্টেটেই ফুলফিল এখন অবধি হচ্ছে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সেরকমভাবে নেই বলতে গেলে। তো এই জায়গাগুলো সুপ্রিম কোর্ট একটা গাইডলাইন বেঁধে দিল, কিন্তু এটার মধ্যেও কিছু কিছু জায়গায় লুফোলস ছিল। যেরকম একটা বললো যে তুমি যদি ট্রান্সজেন্ডার হও, তোমাকে একটা এক্সামিনেশনের মধ্যে দিয়ে যেতে হবে, মেডিকেল এক্সামিনেশন, যেটাতে আমরা অপোজ করলাম সবাই। মানে মেডিকেল এক্সামিনেশন মানে আমার শরীরে কি আছে না আছে সেটা তারা খুলে দেখবে, এবং এটা তো সম্পূর্ণ দ্য রাইট এগেনস্ট দ্য রাইট টু প্রাইভেসি, আর্টিকেল 21, যেখানে তুমি একটাতে বলছো 2015 রায়তে যে আমার মন যেটা চাইছে আমি সেই জেন্ডারটাকে বেছে নিতে পারি, আমি সেটাতেই নিজেকে নির্ধারণ করতে পারি। আবার পরে আইনটা যখন তুমি আনছো, তখন তুমি বলছো আমার শরীরটাকে দেখবে, দেখে বিচার করবে অন্য একজন লোক, সে কি করে আমার জেন্ডার, আমার সাইকোলজিটাকে বিচার করবে? সেটা তো চোখে দেখা যায় না। তখন 2020-তে ট্রান্সজেন্ডার রুলস এলো আবার, যেখানে বলা হলো যে এই জেন্ডার যে এক্সামিনেশনের যে ব্যাপারটা, এই মানে ট্রিটমেন্ট বা এক্সামিনেশন, যেটা মেডিকেল এক্সামিনেশন, এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এটা করার কোনো প্রয়োজন, ইট নট নেসেসারি, এবং ইটস নট ম্যান্ডেটরি কি তোমাকে, যারা খুব গ্রামের দিকে ধরো, তারা তো এত টাকা, কারণ এই প্রসেসটা খুব এক্সপেন্সিভ, তারা এই অপারেশনের মধ্যে যেতে পারবেই না, তারা কোথা থেকে টাকা পাবে? তো ইটস নট ম্যান্ডেটরি কি তাকে ওই অপারেশনের মধ্যে দিয়ে যেতেই হবে, বা ওই বিশাল একটা মানে একটা খুব হিউজ একটা প্রসেস, একটা খুব হিউজ এক্সপেন্স লাগে সেই জায়গা থেকে, প্রচুর টাকার প্রচুর পয়সা খরচ হয় সেখানে। তো সেই জায়গা দিয়ে না যা গেলে সেই নিজে কমফোর্টেবল থাকতে চায় অ্যাজ এ ফিমেল হিসেবে। তো তুমি পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলের প্রথম ট্রান্সজেন্ডার লয়ার, ওমেন লয়ার, তাই তো? এই যে সায়ন্তন থেকে মেঘ হওয়ার, মানে তুমি চিরকালই মনে মনে মেঘই ছিলে, শরীরটা সায়ন্তনের ছিল, এবার সায়ন্তন থেকে যে শারীরিকভাবেও যে মেঘ হয়ে গেলে, সেই প্রসিজিওরটা একটু যদি বলো। আমি শুনেছি ইটস আ ভেরি কমপ্লিকেটেড প্রসিজিওর, এক্সপেন্সিভ তো বটেই, সেই সঙ্গে সঙ্গে কমপ্লিকেটেডও, মানে সবাই ফিজিক্যালি ট্যাক্সিংও খুব, মানে সবাই পেরে ওঠে না এই পুরো ট্রান্সফরমেশন। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফার্স্ট অপারেশন বলো বা এই যে চেঞ্জের যে প্রসেসটা, এটা একদম প্রথমের শুরুটাই হয় হচ্ছে কাউন্সিলিং দিয়ে।
মানে সাইকিয়াট্রিস্টের কাছে তুমি যাবে, সাইকিয়াট্রিস্ট তোমাকে আগে কাউন্সিলিং করবে এবং সাইকিয়াট্রিস্টই রেফার করবে কোনো এন্ডোক্রিনোলজিস্টকে, এবং এন্ডোক্রিনোলজিস্ট আবার একটা সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাবে। প্রথম সাইকিয়াট্রিস্টের কাছে আমার যাওয়া, কারণ আমি নিজে সেই একটা জেন্ডার ডিসফোরিয়ার মধ্যে আমি চলছি, আমি বুঝতে পারছি না যে আমি কোন জেন্ডারে কমফর্টেবল, যে সময়টা হয় একদম বয়ঃসন্ধিকালটা। তখন সাইকিয়াট্রিস্ট আমাকে একটা ওভারঅল একটা চেক আপ করলো, তারপর আমি গেলাম এন্ডোক্রিনোলজিস্টের কাছে, যারা হরমোনাল টেস্টগুলো আমাকে করতে দিল। এন্ডোক্রিনোলজিস্ট থেকে সে আবার পাঠালো সাইকিয়াট্রিস্টের কাছে। এইভাবে একটা গতানুগতিক প্রক্রিয়া চলে, তার মধ্যে মধ্যে কিছু ওষুধ খেতে হয়। তুমি আমার একটা জিনিস বলো, তুমি তো প্রথম থেকেই জানো তুমি মনে একজন নারী। হ্যাঁ, কিন্তু সেটাকে ফার্স্ট আমাকে একজন কাউন্সিলরের কাছ থেকে দেখানো দরকার, মানে দেখাতে হয় গিয়ে, কারণ সে একটা রেকমেন্ডেশন দেয়, মানে সে শিওর হয়। মানে তারপর এন্ডোক্রিনোলজিস্ট আছে, এন্ডোক্রিনোলজিস্ট তারপর জিনিসটাকে টেস্ট করায়। আচ্ছা, সাইকিয়াট্রিস্ট যখন এন্ডোক্রিনোলজিস্টের কাছে রেফার করে তখন সে টেস্ট করায়, জিনিসগুলো টেস্ট করিয়ে তারপর আস্তে 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 ধাপে ধাপে ম্যাটারগুলো চলে, আস্তে আস্তে ধাপে ধাপে তখন যে এবার সেই ওষুধগুলো খেয়ে যতক্ষণ না পর্যন্ত ডক্টররা বুঝছে যে তোমার বডি পুরোপুরি কমফোর্টেবল যে একটা শরীর থেকে আর একটা শরীরে ট্রান্সফার হওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত তারা সেই মানে জিনিসটার উপরে তারা কোনোভাবে মানে গ্রিন সিগন্যালটা দেয় না। এটা কি মাল্টিপল সার্জারিজ হয়? মাল্টিপল সার্জারি হয় না, এটা ভুল কথা। সার্জারিটা হয় হচ্ছে একটা ভ্যাজিনোপ্লাস্টি হয়, একটা হচ্ছে ব্রেস্ট সার্জারি হয়, দুটো ক্ষেত্রে। ভ্যাজিনোপ্লাস্টি ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট এবং অনেক ক্ষেত্রে লাইফ রিস্ক তো থাকেই, কিন্তু সেটা ডক্টর যতক্ষণ না বলছে যে নাও ইউ আর কমফোর্টেবল, নাও ইউ আর মানে তুমি এখন প্রস্তুত, প্রিপেয়ার, যে তুমি এখন একটা প্রসেসের মধ্যে যেতে পারো, তখন ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইনফ্রাস্ট্রাকচারটা এখন অবধি খুব ভালো নেই, হচ্ছে কিন্তু ভালো নেই। দিল্লি বলো বা আদার্স আউটসাইডার যে অ্যাব্রড স্টেটগুলো যেগুলো আছে, কান্ট্রিগুলো আছে, সেগুলোতে তো অনেক বেশি ভালো, অ্যাব্রডে তো অনেক বেশি জিনিসগুলো, অনেক তাদের টেকনোলজি অনেক ভালো, কিন্তু ইন্ডিয়ারও অনেক অনেক জায়গায় অনেক অনেক ক্ষেত্রে হচ্ছে, আমাদের এখানেও অনেক অনেক ক্ষেত্রে জিনিসগুলো নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অত ইনফ্রাস্ট্রাকচার নেই। এবং সবচেয়ে বড় কথা যেটা অটোমেটিক সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছিল যে সরকারি যে হাসপাতালগুলো সেগুলোতে এটার একটা ব্যবস্থা করা। রিসেন্টলি আমি দেখলাম যে পিজি একটা এরকম উদ্যোগ নিয়েছে, ইনিশিয়েটিভ নিয়েছে, যেহেতু পিজি সরকারি সেহেতু, কিন্তু সেটা কতটা ফ্রুটফুল হবে আলটিমেটলি আমরা কেউ জানি না। আচ্ছা, তুমি আমাকে আরেকটা জিনিস বলো, ধরো আমার কিছু মেডিকেল কন্ডিশনস আছে, ধরো আমি ডায়াবেটিক বা আমার কার্ডিওভাস্কুলার কোনো প্রবলেম আছে, এক্স্যাক্টলি, সেইগুলোর ক্ষেত্রে কি এই অপারেশনগুলো বা এই প্রসিজিয়ারে না যাওয়াটাই উচিত? দেখো, এটা ক্ষেত্রে ডক্টর, এটা সবার ক্ষেত্রে সমান হয় না। ব্লাড সার্কুলেশন যাদের ঠিকঠাক নয় বা ব্লাড সার্কুলেশন ঠিক নয় বা তাদের এরকম ধরনের প্রবলেম আছে, সেক্ষেত্রে তখন ডাক্তার সেইভাবে তাকে মেডিকেয়ার করে, ওষুধ দেয়, সেভাবে তাকে প্রিপেয়ার করে। বাট এটা ভীষণ লং প্রসেস এবং এটা একদিনে হয় না। প্রথমে ব্রেস্ট সার্জারি হয়, তারপর ভ্যাজিনোপ্লাস্টির দিকে অনেকে যায়, অনেকে আবার ব্রেস্ট সার্জারি নাও করে শুধু ভ্যাজিনোপ্লাস্টির দিকে যেতে পারে। এটা মেয়েদের ক্ষেত্রে, আমি ছেলেদের ক্ষেত্রে আমি বললাম, যারা ট্রান্স ওম্যান হতে চাইছে। সিমিলারলি আবার একটা মেয়েও যখন একটা ছেলে হতে থাকে, তারও ওই সেম প্রসেসটা, তার ক্ষেত্রেও খুব রিস্ক। সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে সকলের পক্ষে, এই যে তুমি বললে ভীষণ এক্সপেন্সিভ এই পুরো প্রসিজিয়ারটা অনেকে অ্যাফোর্ড করতে পারে না, সেহেতু আমরা এখন দেখি বেশ কিছু লোকজন আমাদের আশপাশে ওভার দ্য কাউন্টার কিছু ওষুধ, কিছু হরমোনাল ওষুধ কনজিউম করে, ধরো সে আর্টিফিশিয়াল একটা ব্রেস্ট ক্রিয়েট করার চেষ্টা করছে, যেটা সে নিজের অজান্তেই জানে না এই ওষুধগুলোর ভয়ঙ্কর সাইড এফেক্ট থাকে। উইদাউট প্রপার গাইডেন্স যদি এই ধরনের জিনিসগুলো কেউ করে, তার জীবনের ক্ষেত্রে তো অনেক বড় সমস্যা তৈরি থাকবে, কারণ তার শরীরের গঠন কীরকম বা তার শরীরে কোনো আদার্স কোনো অসুখ আছে কি না, সেটা তো অবশ্যই ডাক্তার ভালো বলতে পারবে। তো একটা ডক্টরের সাজেশন নেওয়া বা একটা ডক্টরের আন্ডারে থাকা, আমার মনে হয় সেটা সবারই দরকার। এবং এখনকার জেনারেশন, আমরা যে সময়টায় বড় হয়েছি, আমরা অনেক কিছু জিনিস খুব বুঝে বা যেভাবে বিচক্ষণ ভেবে জিনিসগুলো করতাম, এখনকার জেনারেশন এই স্রোতে গা ভাসিয়ে দেয়া বা এই যে এত প্রাইড ওয়াক হচ্ছে, এত কিছু হচ্ছে, সেখানে আমি আমার মন থেকে আমি একজন নারী, আমি কালকেই ভাবছি চেঞ্জ হয়ে যাবো। মানে সেটা তো আমরা সবাই চাই যে ভগবান যদি সেই ওই আমাদের চিত্রাঙ্গদার মতো মদন দেব এলো, এসে আমাদের অ্যাজ এ মানে কসমেটিক সার্জন আমাদের চেঞ্জ করে দিয়ে চলে গেল, আমরা পরের দিন সকালে উঠে দেখলাম না আমরা ছেলে থেকে মেয়ে হয়ে গেছি, মেয়ে থেকে, সেটা হলে তো খুবই ভালো, কিন্তু সেটা তো হয় না বাস্তবে। তার জন্য এই যে ট্যাবলেট কিনে খাওয়া, যেটা তুমি বললে,
এটা খুব খারাপ আমার মনে হয়। এটাতে কি হয়, তার শারীরিক জিনিসটা মানে তার শারীরিক পোটেনশিয়াল পাওয়ারটা কমে যায়, বা তার অনেক রকম এক্সট্রা রোগ হতে পারে সেক্ষেত্রে। তো প্রপার আমার মনে হয় প্রপার মেডিকেল পরামর্শ নিয়ে, গাইডলাইন নিয়েই তারপর তাকে এই জিনিসটা শুরু করা উচিত। এবং প্রচুর আমাদের কলকাতায় এনজিও আছে, তারা এই গাইডলাইনগুলো দেয়, তারা এইগুলো তাদেরকে চেঞ্জ করে। যেমন ধরো একটা স্যাফো আছে, স্যাফো তো ওদের নিয়ে রাইট করছে, এরকম করছে। তারপর গরিমা গৃহ হয়েছে এখন আমাদের এখানে এতে। তারপর একটা আছে আমাদের একটা নাম ভুলে যাচ্ছি আমি ওর, আমাদের দমদমের দিকে একটা আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তিস্তা বলে একজন আছে, ও খুব বড় একজন মানে ট্রান্স ওম্যান, ওর একটা নিজস্ব মেডিকেল একটা আছে, ও অনেক সময় অনেক কাউন্সিলিং করে আর কি। তো ওর একটা আছে তিস্তার। এরকম অনেক ছোটো ছোটো প্রচুর এনজিও আছে যারা এগুলো নিয়ে কাজ করে। কিন্তু আমার মনে হয় যেই করুক না কেন, যেই প্রসেসটাকে যেতে চাক না কেন, তার এই প্রপার মেডিকেল একটা গাইডলাইন নিয়েই তাকে এগোনো উচিত। ওই আমি শুনলাম এর মুখে ওই ওষুধ খেলে আমার এই জিনিসটা এই হবে বা এই শারীরিক গঠনটা তৈরি হবে, এইভাবে না ভাবাটাই উচিত আমার মনে হয়। সেক্ষেত্রে মেডিকেল পরামর্শ নেওয়াটা ভীষণভাবে জরুরি সেক্ষেত্রে। তুমি যা জিনিস ফেস করেছো, ধরো আজকেকার দিনে ইন দি এন্ড চিলড্রেন, বাচ্চারা ভবিষ্যৎ। বুলি হওয়া, র্যাগিং হওয়া, সে যে কোনো কারণেই হোক, সে একদম ফার্স্ট ইয়ারে জয়েন করে সেকেন্ড ইয়ারে র্যাগিং করুক, আর সে তার মধ্যে মানে ফেমিনাইন ভাবটা যদি একটা ছেলের মধ্যে বেশি থাকে, সেই নিয়ে র্যাগিং হোক। র্যাগিং ইজ নট আ গুড থিং, কারণ সেটা তোমার কোথাও না কোথাও, দেখো আজকে আমি তোমাকে এসে বসে তোমার সাথে কথা বলে এইটুকু বলতে পারি, ইউ আর আ স্ট্রং ক্যারেক্টার, যে এটাকে ফেস করে মানে এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে আজকে এই জায়গাতে রয়েছো। এরকম তো সবার মানে মানসিক শক্তিটা থাকে না সবসময় করার জন্য। অনেকে বুলি হওয়ার ভয়তে নিজের আসল চাহিদাটা নিজে প্রকাশ করতে পারে না। তো তোমার গাইডেন্স কী হবে তাদের জন্য? দেখো, আমার গাইডেন্স একটাই হবে তাদের জন্যে, যে এই বুলি টুলিরগুলোর দিকে না বেশি মাথা ঘামিয়ে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করো, নিজের পায়ের তলায় জমিটা তৈরি করো, নিজের শিক্ষাটাকে, এডুকেশনটাকে তৈরি করো। তোমরা অনেকেই জানো যে আমাদের বাংলা বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো, প্রথম ট্রান্সজেন্ডার অধ্যাপক পেয়েছে ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায়। উনি একজন প্রফেসর, তো শি ইজ অ্যান আইডল আমাদের ক্ষেত্রে। এখানে আমাদের ট্রান্সজেন্ডার জাজ আমাদের ওয়েস্ট ইন্ডিয়ার মধ্যে একজন আছেন, ট্রান্সজেন্ডার জাজ আসামের দিকে আমি নাম শুনেছিলাম। এরকম অনেক ব্যক্তিত্ব আছে। তো আমি বলবো যে প্রত্যেকটা ক্ষেত্রেই, রিসেন্টলি যে মুভিটা বেরোলো তালি, আমাদের ওয়েল নোন অ্যাক্ট্রেস সুস্মিতা সেন করলো, এবং সেটা গৌরী সাওয়ান্ত যিনি আছেন আর কি, ওনার নাম তো গৌরী সাওয়ান্ত খুব সম্ভবত, আমি এখনও নামটা বলতে পারছি না। তো গৌরীর লাইফের ওপরই ওটা বেস করে হয়েছে। উনি একজন ট্রান্সজেন্ডার এবং ট্রান্স ওম্যান, এবং উনি একজন বাচ্চাকে অ্যাডপ্ট করেছেন, করে তাকে নিজের মেয়ের মতো মানুষ করছেন। তো সেই ক্ষেত্রে এই যে মানে এক্সাম্পলগুলো আর কি তৈরি হয়েছে, তো এই এক্সাম্পলগুলোকে দেখে আমার মনে হয় তাদের ইন্সপায়ার হওয়া উচিত। হোয়াট ইজ আর্টিকেল 377? আর্টিকেল 377টা হচ্ছে যেটা একটা ব্রিটিশ সময়ে তৈরি একটা আইন। সেখানে বলা হয়েছিল যে সেম সেক্স রিলেশন যেটা, এটার মধ্যে কিন্তু এখানে অনেকটা বড় ভুল হচ্ছে। মানুষ ভাবে 377 হয়ে গেল মানে পাশ হয়ে গেল মানেই হচ্ছে সমকামিতা, পাশ হয়ে গেল মানেই হচ্ছে দুটো ছেলে বিয়ে করতে পারে, দুটো মেয়ে বিয়ে করতে পারে, কিন্তু এটা খুব ভুল ধারণা। হ্যাঁ, এটা ভীষণই ভুল, কারণ 377টা নট অনলি ফর হোমোসেক্সুয়ালিটি। 377-এর আর্টিকেল মানে যে সেকশনটা আছে আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে, এখন তো আমাদের চেঞ্জ হয়ে গেছে, তো এই দণ্ডবিধি আইনের ওই সেকশনটার মধ্যে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো পার্ট ঢুকছে। মানে এরকম নয়, যদি একটা হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যেও কিন্তু 377 হতে পারে। আলটিমেটলি আমার নিজের মানে অভিজ্ঞতায় কটা বছরে ল পাস করার পর আমার সিনিয়রের কাছে একটা কেস, যখন আমি আলিপুর কোর্টে একটা কেস এসেছিলো এরকম, যেটাতে আমি 377টাকে ইনপুট করেছিলাম, এবং আলিপুরের অনারেবল জজ সাহেব আমাকে বলেছিল তুমি এটা কেন করলে। আমি তখন তাকে বুঝিয়েছিলাম, তুমি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন আমাকে, বিকজ 377 বলছে প্রথমত ম্যারিটাল রেপের কোনো আইন নেই আমাদের ইন্ডিয়াতে এখনও অবধি, অ্যাব্রডে আছে, কিন্তু ম্যারিটাল রেপ হচ্ছে একটা ভীষণ সেন্সিটিভ সাবজেক্ট আমাদের ইন্ডিয়ার লয়ের মধ্যে। প্রচুর মেয়েরা ম্যারিটাল রেপের শিকার হয়, গ্রামে গঞ্জের দিকে বেশি, তারা বলতে পারে না, যেটা এর কোনো আইন নেই। কিন্তু 377 এমন একটা আইন যেখানে বলছে যে কোনো কার্নাল ইন্টারকোর্স যেটা এগেনস্ট দ্য নেচার, সেটা হাজব্যান্ড ওয়াইফও কিন্তু হতে পারে, মানে একটা ম্যান একটা ওম্যান মানে একটা মেল ফিমেলের মধ্যে হতে পারে,
বিকজ ম্যারেজটাকে যদি আমরা ইনস্টিটিউশন হিসেবেই ধরি, একটা সোশ্যাল ইনস্টিটিউশন হিসেবে এবং একটা খুব একটা মানে প্রাউডের জায়গা থেকে হিসেবে ভাবি, সে জায়গা থেকে সেখানে নিশ্চয়ই কোনো হাজব্যান্ডেরই কোনো ওয়াইফের ওপর সেই টর্চারিং ব্যাপারটা, সেক্সুয়ালি টর্চার, সেটার নিশ্চয়ই কোনো রাইট নেই। তো সেইখানটা এগেনস্ট নেচারের বাইরে যদি কিছু হয় সেটাও কিন্তু ওর মধ্যে আসতে পারে 377-এর আওতায়। আবার সিমিলারলি দুটো ছেলে তারা যদি তাদের মধ্যে কোনো রকম সেক্সুয়াল বা ইন্টিমেট হতে চায়, সেক্ষেত্রে সেটা এতদিন পর্যন্ত ছিল হচ্ছে ক্রিমিনালাইজ, অর্থাৎ সেটা অপরাধযোগ্য। অথবা দুটো মেয়ে তারা যদি সেক্সুয়ালি ইনভলভ হয় সেটা ক্রিমিনালাইজ। এটা ব্রিটিশ আমলে তৈরি একটা আইন, একটা ধারা আমাদের আইনের মধ্যে। সেটা এতদিন ধরে চলছে আলটিমেটলি সেটা ওই যে সময় থেকে ওই নাস ফাউন্ডেশনের ম্যাটার চলছিল, তখন প্রচুর জায়গা থেকে যে ধরো বাইরের যে জেলগুলো হয়, ধরো অনেক বড় বড় জেল আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, জেলের মধ্যে না একটা এরকম সমকামিতার একটা সম্পর্ক খুব দেখা যায়। বিকজ ওখানকার প্রিজনার্সরা অনেক সময় কী হয়, যারা মানে লোনলিনেসের থেকে বলো বা তাদের ইনমেটসদের সাথে এইভাবে জড়িয়ে পড়ে। তো এই যে পুরো সেকশনটা যেটা তৈরি হয়েছিল, এটা মেন এসেছিল হচ্ছে একটা বার্গারি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট ছিল 1590 এরম সাল, সেই সময়কার আর কি, যেখানে একটা সোলজারদের মধ্যে আমেরিকা বা কোনো একটা, আমার এই মুহূর্তে এক্সাক্ট মনে পড়ছে না, কোনো একটা কান্ট্রিতে যুদ্ধের সময় তখন এই আইনটা তারা তৈরি করেছিল, যেটা দুটো মানে এক একজন সোলজারদের মধ্যে যে সম্পর্ক বা তাদের মধ্যে যে রিলেশন সেগুলো। এবং সেটা পরে যখন আইপিসিতে ঢোকানো হলো 1860-তে, যখন আমাদের ইন্ডিয়ান পেনাল কোড তৈরি হলো 377, ততদিন মানুষ ভাবতো যে তার আগে অবধি, মানে আমরা যে সময়টা বড় হয়েছি 2014, 15, 16, 2005, 10, মানে সেই পুরো সময়টাতে, তখন দুটো ছেলে সেক্সুয়ালি ইনভলভ হলে দ্যাটস ক্রাইম। তারা যদি সেই জিনিসটাকে কোথাও লিক আউট না করে বা কোনো একটি ছেলে যদি তার নামে গিয়ে পুলিশের থানায় এফআইআর করে, তাহলে এটা 377 আওতায় ঢুকবে। এবং এটার মধ্যে আর একটা পোর্শন হচ্ছে বেস্টিয়ালিটি, মানে পশু পাখির সাথে বা কোনো রকম অ্যানিমেলসের সাথে যেগুলো হয়, সেটাও এগেনস্ট দ্য নেচার। সেটাও যদি কেউ করে থাকে এবং সেটা যদি ধরা পড়ে, সেটাও তাহলে অপরাধযোগ্য বলে প্রমাণিত হবে। তার মানে অনেকগুলো পার্ট আছে 377-এ, নট অনলি ফর হোমোসেক্সুয়ালিটি। সুপ্রিম কোর্ট কী করলো এতদিনের এই লড়াইটার পর 2018 সম্ভবত 6 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট রায় দিল যে শুধুমাত্র ওই পোর্শনটাকেই ডিক্রিমিনালাইজ করা হলো। অর্থাৎ দুজন অ্যাডাল্ট মানুষ, দুটো অ্যাডাল্ট মেয়ে বা দুটো অ্যাডাল্ট ছেলে, তারা যদি কোনো রকম শারীরিক সম্পর্ক করে নিজেদের ইচ্ছাতে, দ্যাটস নট ইললিগাল, দ্যাট ইজ নট ক্রিমিনালাইজ, সেটাকে ডিক্রিমিনাল, মানে সেকশন 377-এর একটা পার্টকে ডিক্রিমিনালাইজ করলো, যেটা সমকামিতাটাকে স্বীকৃতি দিল। তার মানে এই নয় যে আমার সাথে দুটো ছেলে বিয়ে করে ফেললো, দুটো মেয়ে বিয়ে করে ফেললো, তারা বাচ্চা হয়ে গেল, তারা বাচ্চা অ্যাডপ্ট করলো, এইসব কিচ্ছু না। তো সেটা নিয়ে যারা শুধু সেক্সুয়াল প্রেফারেন্সটাকে রাইট দিয়েছে, সেক্সুয়াল রাইটটাকে শুধুমাত্র সিকিওর করেছে। হ্যাঁ, মানে ওটা ক্রিমিনাল অফেন্স আর নেই। আমি আমার শরীর, আমার মন, আমি কার সাথে সেক্স করব সেটা নিশ্চয়ই আইন বেঁধে দেবে না, বা আমার কাকে ভালো লাগছে, বা আমি দরজা বন্ধ ঘরে আমি কার সাথে কীভাবে নিজেকে মানে কোন পার্টনারকে আমি নিজেকে চুজ করব, সেটা তো আইন বলতে পারে না। রাইট টু প্রাইভেসির আন্ডারে চলে আসছে। তো সেই সোসাইটিও বলতে পারে, কেউই বলতে পারে না। আর্টিকেল 21 সম্ভবত, আর্টিকেল 21-এর মধ্যেই ঢুকে যাচ্ছে রাইট টু প্রাইভেসি, রাইট টু লাইফের মধ্যেই তো রাইট টু প্রাইভেসি। মানিকা গান্ধীর একটা কেসও আছে অলরেডি, তো এইখানে তো ঢুকে যাচ্ছে আর্টিকেল 21-এর। তাহলে এলজিবিটিকিউ অ্যাক্টিভিস্ট যারা, তারা কি মুভমেন্ট করছেন না যাতে সেম সেক্স ম্যারেজটা? হ্যাঁ, এটা মুভমেন্ট তো চলছে এখনো, তো ওটা পেন্ডিং। মাঝখানে তো সুপ্রিম কোর্টে এটা পেন্ডিং ছিল, পেন্ডিং চলছে, এখনো আছে, এখন তো ম্যারেজ পুরোপুরি স্বীকৃতি দেয়নি। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে না, স্বীকৃতি এখনো অবধি আসেনি। স্বীকৃতি মানে বিয়েটা এখনো স্বীকৃতি, এটা পেন্ডিং অবস্থায় আছে। এটা নিয়ে এখনো মুভ চলছে, এখনো প্রচুর পিল জমা পড়ছে। একটা বড় ল, তার আন্ডারে কিছু কিছু সাব ল আসবে, অ্যাডপশনের রাইট আসবে, প্রপার্টি রাইট আসবে, সাকসেশন অ্যাক্ট যেখানে ট্রান্সজেন্ডারদের কথা নিয়ে, সেখানে একটা প্রপার্টি রাইটের কথা তো এখন, মানে এখন কি সাকসেশন এন্ড প্রপার্টি রাইট নেই? না, মানে ট্রান্সজেন্ডার হিসেবে এখনো ওখানে কোনো জিনিস ঢোকেনি। এবার ওটা নিয়ে যদি নাও থাকে লিগ্যালিটি, নাও থাকে, যদি নাও লিগে থাকে তাহলেও এখনো করতে পারে। বিকজ একটা যদি আজকে যদি আমারই যদি বাবা মার অবর্তমানে আমি যদি ওয়ান অফ সিঙ্গেল চাইল্ড হই, তাহলে আমি তো সেই ইনহেরিডিটারি সেই জায়গাটা পাবো। কিন্তু স্পেসিফিক্যালি তার জন্য যে একটা আইন আসা, বা সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাডপশন। আমি বলছি অ্যাডপশনের ক্ষেত্রে বলো, বা আর একটা হচ্ছে যে ম্যারেজ, যেটা আমি সেম সেক্সের ক্ষেত্রেও বলছি। সেম সেক্স মানুষদের ক্ষেত্রে কী হচ্ছে, দুটো মেয়ে বা দুটো ছেলে, এটা নিয়ে খুব মানে তারা অনেক বেশি ডিপ্রাইভ হয়ে যাচ্ছে সোসাইটিতে।
সুতরাং তাদের জন্য লটা আসা খুব দরকার, যে সেম সেক্স ম্যারেজটা এই কারণেই দরকার। এবার তুমি আমাকে বলো, পাবলিক প্লেসে একজন ট্রান্স ওম্যান তিনি কি এখনও সেই অ্যাক্সেসগুলো পাচ্ছেন যেটা তার প্রয়োজন? মানে ধরো এয়ারপোর্টে কোনো একজন ট্রান্স ওম্যান যদি টয়লেট ইউজ করতে চায়, সেক্ষেত্রে অনেক সময় সমস্যা তৈরি হয়। টয়লেট ইস্যুটা তো একটা খুব বিশাল ইস্যু, মানে বিশাল মানে খুবই বড় ইস্যু, বিকজ হাইজিনিক ইস্যু তো অবশ্যই। টয়লেট ইস্যু মানে আমাদের আলাদা করে থার্ড জেন্ডারদের জন্য কোনো টয়লেট নেই, এটা ভীষণ সমস্যা। এবার ধরো যারা নিজেদেরকে কিছুটা হলেও চেঞ্জ করে, যে একটা ট্রান্স ওম্যান বা ট্রান্স ম্যান, সে ট্রান্স ম্যান একটা মেল টয়লেট বা ওয়াশরুম ইউজ করতে পারে, একটা ট্রান্স ওম্যান সে একটা ফিমেল টয়লেট ইউজ করতে পারে। কিন্তু সে যখনই মানে যারা পুরোপুরি এখনও চেঞ্জের মধ্যে দিয়ে যায়নি, পুরোপুরি তার সেই ক্রস ড্রেসিং থেকে সে আস্তে 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 নিজেকে নারীতে ট্রান্সফর্ম করছে বা মেয়ে থেকে ছেলেতে ট্রান্সফর্ম করছে, সে যখনই পাবলিক ওয়াশরুমগুলো ইউজ করতে যাচ্ছে তখনই তাকে বিভিন্ন মকড হতে হতে, বিভিন্ন ডিসক্রিমিনেশন অ্যাবিউজ হতে হচ্ছে। আমি শুনেছি মহিলারা অবজেকশনও করেছে। হ্যাঁ, অবজেকশন করছে তাতে। আর সবচেয়ে বড় কথা, অফিসগুলোতেও, এই যে কর্পোরেট অফিসেও অনেক ক্ষেত্রে খুব ভালো, অনেক ক্ষেত্রে আমার মনে হয় ওয়াশরুমটা আলাদা করে দেওয়াটা খুব দরকার, কারণ তাদের একটা সমস্যা থাকতেই পারে সেক্ষেত্রে। কারণ দেখো, সব মানুষ সমানভাবে সব কিছুকে দেখে না, তো তাদের দৃষ্টিভঙ্গিটা অন্যরকম হতে পারে, তারা এটা নিয়ে গসিপ করতে, ওরা নিয়ে অনেক কিছু এই করতে পারে। তো সেজন্য আমার মনে হয় আলাদা একটা স্পেশাল ওয়াশরুম ফর ট্রান্স পিপলদের জন্য করে দেওয়াটা উচিত। আমাদের কলকাতা শহরে ট্রান্সজেন্ডাররাও কিন্তু অনেক ক্ষেত্রে ভীষণ রকমভাবে মলেস্টেশনের শিকার হয়। সেই মলেস্টেশনের খবর কিন্তু অনেক থানা চেপে যায়, তারা সেটাকে নিতে চায় না, তারা প্রমাণ করতে চায় না, যে তারা অনেক রকম প্রশ্ন করে। অর্থাৎ যে রক্ষক, পুলিশ যারা, তারাই প্রশ্ন করছে একটা ট্রান্সজেন্ডারকে, যে তুমি কি করে ট্রান্স হলে, তোমার তাহলে কি শারীরিক অঙ্গ কি, তোমার তাহলে শরীরে কি অঙ্গ আছে, মানে প্রচণ্ড রকম একটা হিউমিলিয়েশনের মধ্যে দিয়ে তাকে যেতে হয় সেখানে। এবং যে কোশ্চেন্সগুলো মানে যেগুলো তার কাছে কোনো মানে নেই ক্রাইমের সাথে, ও জাস্ট এনজয় করছে। হ্যাঁ, মানে এরকম প্রচুর এক্সাম্পল আছে। একটা সাধারণ মেয়ের মলেস্টেশন বা রেপ হলে মিনিমাম তাদের ইমপ্রিজনমেন্ট হয় 3 বছর 5 বছর, এটা এখন 7 বছর হয়েছে। কিন্তু একটা ট্রান্সজেন্ডার যদি মলেস্ট হয়, তাহলে সেক্ষেত্রে যে পারপিট্রেটার্স, যে অপরাধী, তার অপরাধের যে জায়গাটা, তার যে ইমপ্রিজনমেন্টটা, সেটা মিনিমাম মানে আলটিমেট হচ্ছে 6 মান্থস। তাই? হ্যাঁ, এবং ওই 2000 টাকা এরকম সামথিং ফাইন। সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক স্কিম তৈরি হচ্ছে, অনেক রাজ্যে আরও ভালো হচ্ছে। উড়িষ্যায় একটা পেনশন সিস্টেম হয়েছে, মধুবাবু পেনশন বলে ট্রান্সজেন্ডারদের। আবার তোমার নয়দায় একটা পুরো মেট্রো স্টেশন, সেটা শুধুমাত্র ট্রান্সজেন্ডারদেরই ডেডিকেট করা হয়েছে, তারা সেখানে কাজ করছে, পুরো মেট্রো স্টেশনটার ওভারঅল তারা কাজ করছে। বাট ওয়াই ওয়েস্ট বেঙ্গলে কেন ইনফ্রাস্ট্রাকচারগুলো নেই, কেন হবে না সেক্ষেত্রে আমাদের বাংলাতে? সেটাই আমরা চাই যে এখানেও সেই কাজগুলো হোক, এখানেও মানুষ মানে সবচেয়ে আগে আমাদের একমাত্র আইডেন্টিটি হওয়া উচিত আমরা হিউম্যান, মানে মেল ফিমেল এই ওয়ার্ডগুলো তুলে দিয়ে একটাই থাক এইচ, সেটাই তো আমরা ভাবি নিজেদেরকে। তাহলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোনো সিম্প্যাথি না, এমপ্যাথেটিক্যালি তুমি আমরা ডিল কর। উই ডোন্ট নিড এনি সিম্প্যাথি, উই নিড এমপ্যাথি। আমি মানে সত্যিকারের তোমার স্টোরিজগুলো শুনছি, মানে গ্রাউন্ড রিয়ালিটিসগুলো যখন আমি শুনছি, আমার মানে জেনুইনলি ভেতর থেকে খুব খারাপ লাগছে। আর অ্যাটমসফিয়ারটা আমার আমি আমাদের সবাইকে দেখছি, মানে সবাই খুব মানে ভাবছে যে এরকম হয়, আমরা বুঝি না, অন্যরকম ভাবে ভাবছে অ্যাকচুয়ালি। না, আমি শুধু বলতে যাচ্ছিলাম যে একটুখানি মহলটাকে ডিফারেন্ট করার জন্য আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি শুনেছি যে তুমি খুব বড় করে ঋতুপর্ণা ঘোষকে সেলিব্রেট করো। যেমন তুমি নয়, আমি জানি অনেকে করে, আমি জানি সৌরভ ইজ আ ডাই হার্ড ফ্যান তার। তো তুমি একটু কিভাবে সেলিব্রেট? যে বছর ঋতু মারা গেলেন 2013, সে বছর থেকেই আমি আমার ডান্সের ট্রুপটাকে খুব মানে ওপেন করি আর কি, যেটার নাম রুদ্র পলাশ। তো রুদ্র পলাশ নামটার পেছনেও একটা ছোট্ট মানে মিনিং আছে, বিকজ রুদ্র হচ্ছে নটরাজ, শিব মানে একটা পুরুষ, একটা খুব যেটাকে আমরা ওইভাবেই ভাবি আর কি, আর প্রকৃতি হচ্ছে নারী, সো পলাশ হচ্ছে সরস্বতী। তো রুদ্র পলাশ মানে ওই অর্ধনারীশ্বর, ওই কনসেপ্টটাকে মাথায় রেখে আমার নামটা হচ্ছে রুদ্র পলাশ। এবং রুদ্র পলাশে যে শুধুমাত্র মেন স্ট্রিম সোসাইটি ছেলেমেয়েরাই ডান্স করে তা নয়, প্রচুর LGBTQ ছেলেমেয়েরা ডান্স শেখে, এবং ট্রান্সজেন্ডাররাও প্রচুর নাচ করে আমার কাছে এসে। এবং সবচেয়ে বড় কথা, তারা বাড়ি থেকে অনেক সময় নাচের জন্য তাদেরকে, এটা আমাদের তো সোসাইটি তারা খুব বড়টাই বুঝে, ছেলেরা নাচ করলেই মেয়েদের মতো হয়ে যায়, এবং এটা খুব বিশেষ করে ক্লাসিক্যাল ডান্সারদের ক্ষেত্রে। অথচ বড় যত ক্লাসিক্যাল ডান্সার তুমি দেখছো সবই কিন্তু পুরুষ। চরণ মহাপাত্র বলো, বিরজু মহারাজ বলো, উদয় শঙ্কর বলো,
অল আর মানে মেল সবাই। সেক্ষেত্রে, এবং নটরাজ সবচেয়ে বড় কথা, আমাদের প্রকৃষ্ট উদাহরণ শিব। সো সেক্ষেত্রে ওরা আমার এখানে এসে অনেক কমফোর্টেবল এই পায়ে সাজতে পারে, অনেক ভালোভাবে ডান্সটাকে প্রকাশ করতে পারে। তো ওদের নিয়ে ভাবনা চিন্তা করেই আমি সেই বছর থেকে একটা অনুষ্ঠান করি, ঋতু উৎসব, যারা ঋতুপর্ণ ঘোষকে আমরা ট্রিবিউট দিই, এবং আমার সাথে সাথে আমার ট্রান্সজেন্ডার ভাই বোনেরা তারাও থাকে, এবং ঋতুপর্ণ ঘোষের বিভিন্ন কাজের সাথে যুক্ত বা সোসাইটির বিভিন্ন কাজ, যারা মানুষজন যারা একটু একটু অফবিট কিছু নিয়ে কাজ করছে, তাদেরকে আমি ঋতু সম্মান দিই, অ্যাওয়ার্ড দিই। সেখানে অনেক বড় বড় মানুষজনকে আমি ইনভাইট করেছিলাম, যেরকম মির্দা ছিল, আমাদের আরজে মীর ছিল, লোপামুদ্রাদি ছিল গানের, ব্রতদী বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আমাদের মল্লার ঘোষ ছিলেন, প্লাস আমাদের আরজে প্রবীণ ছিল আগের বছর, শ্রাবণী সেনকে আমি ইনভাইট করেছিলাম। সো এরকম প্রচুর মানুষজন মানে তার সাথে কানেক্টেড থাকে, বাট এখনও আছে। আচ্ছা, আবার ফিরে আসি ব্যাক টু দ্য টপিক। কিছুদিন আগে খবরের কাগজে একটা খবর বেরিয়েছিল যে খুব সম্ভবত একজন ট্রান্স ওম্যান এবং একজন পুরুষ দুজন মিলে কোনো একটা বারে গিয়েছিলেন। সেটা কি ঘটনা ঘটেছিল সেখানে? কনস্টেবল ট্রান্সজেন্ডার পুরুষ নয়, এটা লকডাউনের সময়কার ঘটনা। একজন ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট আমাদের এখানকার, রঞ্জিতা সিনহা, উনি এবং ওনার একজন বান্ধবী আর কি, দুজন বান্ধবী, তো ওরা মিলে একটা রেস্টুরেন্টে খেতে যায় রাত্রেবেলা ডিনারের জন্য সম্ভবত। তা ফেরার সময় একজন কনস্টেবল উনি ওনাদের গাড়িটাকে থামায় এবং কিছু ফিল্থি ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং ভীষণ রকমভাবে খুব আজে বাজে একটা জেস্টার পশ্চার, উনি মেয়েদেরকে একটা অসম্মান জানিয়ে এরকম কিছু জিনিস করেছে, আউটরেজিং অফ মডাস্টি টাইপ অফ। তো তার এগেনস্টে এখন পুলিশে এফআইআর করানো হয়, কেসটা ওঠে এবং উনি বেল পেয়ে যান। ও স্বাভাবিকভাবেই নন বেলেবেল হলেও উনি সহজেই বেল পেয়ে যান, এবং সেই ম্যাটারটা এখনও চলছে, কিন্তু তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন একজন কনস্টেবল পুলিশে। তাহলে তুমি কি কোথাও গিয়ে বলছো যে ল আরেকটু স্ট্রিক্ট হওয়া উচিত? অবশ্যই, আরেকটু না, অনেক বেশি করে স্ট্রিক্ট হওয়া উচিত ফর ট্রান্সজেন্ডারদের জন্য সেক্ষেত্রে, কারণ অনেকেই এটাকে খুব তুচ্ছ সামান্য পেটি কেস হিসেবে ভাবে, ম্যাটার হিসেবে ভাবে, কিন্তু আমাদেরও যে প্রতিনিয়ত অনেক অনেক জায়গা থেকে সমাজের ক্ষেত্রে অনেক বেশি হিউমিলিয়েশন জায়গাটা সহ্য করতে, কারণ আমাদের তিনটে জিনিসের সাথে লড়াই, একটা পরিবারের সাথে, একটা সমাজের সাথে, একটা নিজের সাথে নিজের লড়াই। তো এটাকে মানুষকে বুঝতে হবে যে এখন সময়টা এসেছে যে মানুষের এই অ্যাওয়ারনেসটা আরও বাড়ানোর, তার জন্যে সমস্ত সেক্টরে সমস্ত জায়গায় যত সচেতনতামূলক প্রোগ্রাম করবে। দেখো, আমরা হাতে স্যানিটাইজেশন করছি, মনের স্যানিটাইজেশনটা বেশি দরকার, সেটা যতদিন না হবে ততদিন হাত ধুলে ওটা ওরমই থাকবে আর কি। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বাচ্চারা ভীষণ শাই হয় অ্যাডোলেসেন্টের সময়ই, তো হ্যাঁ বুঝতে পারছে বয়ঃসন্ধির সময় যে তার ওরিয়েন্টেশন কি। তো অনেক ক্ষেত্রে কি হয়, তারা যেমন নিজেকে এক্সপ্রেস করতে পারছে না, তাদের গার্ডিয়ানরাও কিন্তু তাদের কমিউনিকেট করতে পারছেন না, হয়তো তার সেই সম্পর্কে খুব একটা অ্যাওয়ারনেস নেই। ফলে তারা কিভাবে কমিউনিকেট করবেন যখন তার মনে হচ্ছে যে এরকম কিছু একটা ঘটতে পারে, তারা তার সন্তানের সঙ্গে কিভাবে কমিউনিকেট করবেন এ, আর বি, যে ছেলেটি বা মেয়েটি রিয়েলাইজ করছে যে তার পছন্দগুলো একটু অন্য অন্য রকমের, সে কি করবে টু কমিউনিকেট ফর স্টার্টার্স, আর ওই মানে খুব শাই হয়ে নিজেকে গুটিয়ে না রেখে সে কি করে একটা খুব নর্মাল লাইফ এর দিকে এগিয়ে যাবে বা স্পেন্ড করবে। আমি শুধু একটাই পয়েন্ট তোমার প্রশ্নতে অ্যাড করব যে এর মধ্যে কতটা তোমার সত্যিকারের মনে হয় নিজের এক্সপিরিয়েন্সে যে শাইনেস আর কতটা মনে হয় ভয়? প্রথমে বলি যে যেটা ফার্স্ট কোশ্চেন তুমি বললে বাবা মায়ের ক্ষেত্রে, গার্জিয়ানদের ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকাটা এখানে খুব 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 বেশি, কারণ বাবা মা যে বাড়ি থেকে আমি বড় হচ্ছি সেই বাড়ি থেকেই আমাকে প্রথম বুঝতে হবে বাবা মাকে যে আমার সন্তান কোন জেন্ডারে নিজেকে প্রেফার করছে। তার সে জন্মেছে একরকমভাবে, কিন্তু যদি কোনো রকম কিছু লক্ষ্য করা যায় যে সে হয়তো একটা ছেলে, সে কোনো রকম ওই চিরাচরিত যে মেল গেমসগুলো যেগুলো হয়, ধরো ফুটবল বলো, ক্রিকেট বলো, এখন তো সব মেয়েরাও ক্রিকেট ফুটবলে অনেক বেশি এগিয়ে, ওটা নয়, মানে সে একটুখানি ঘরে থাকতে চাইছে, একটু নাচের মধ্যে থাকতে চাইছে, একটু ক্রিয়েটিভ লাইনটাকে বেশি বেছে নিচ্ছে, একটুখানি কিছু কস্টিউম, শাড়ি বা কিছু ডিজাইন বা আঁকার আর্ট ক্রাফটের ওপর নিচ্ছে, মানে একটু ফেমিনাইন যে ব্যাপার বা সে সাজতে ভালোবাসছে, তখনই তার মা বাবাকে অনেক বেশি সচেতন হতে হবে এবং জোর করে তার ওপর কিছু প্রেশার না ক্রিয়েট করে
অবশ্যই যদি দেখা যায় তাদের যদি মনে হয় দুটো হতে পারে, একটা বাবা মা যদি খুব লিবারাল হয় তাহলে তাকে তুমি আমাদের সন্তান, তুমি যেভাবে নিজের লাইফকে বাঁচাতে মেনটেন করতে পারো, যেভাবে তুমি চলতে চাও তুমি চলো, ইটস আপ টু ইউ, ইটস ইয়োর লাইফ। আর একটা হতে পারে যেটা একটু রুরাল সাইডগুলোর কথা আমি বলছি, গ্রামে গঞ্জের দিকে বলো বা শহরতলির দিকে, এখানে বাবা মারা তখন কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারে, ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে তাকে নিয়ে যেতে পারে, তার কাউন্সিলিং করতে পারে। কিন্তু তা বলে এই নয় তাকে বাড়িতে গুণিন ডেকে তন্ত্র ডেকে তাকে বাড়ি থেকে, এরকম প্রচুর হয়েছে, প্রচুর এক্সাম্পল আছে। হ্যাঁ, বাড়িতে রীতিমতো করে এনে তার চুল কেটে দেওয়া, তাকে মারধর করা, তাকে সেই ঠাকুরের জায়গায় নিয়ে গিয়ে তাকে রীতিমতো সেই আগুন জ্বালিয়ে সেখানে তাকে করা, তাকে এই গায়ের মধ্যে ছ্যাঁকা দেওয়া, এরকমও হয়েছে। মানে আমার এক্স্যাক্ট মনে নেই, প্রচুর স্টোরি তো আছে প্রচুর। তো এই রকম ঘটনাও ঘটে, বাড়ি থেকে বের করে দেওয়া, এটা তো খুব কমন ঘটনা, রাত বেরোতে বাড়ি থেকে বের করে দেওয়া, তুই চলে যা, তুই মেয়ে সাজবি কেন, মানে এইগুলো হচ্ছে কমন কথাবার্তা আর কি। তো এইগুলোকে বাবা মাদের বুঝতে হবে, বাবা মাকে তো আগে হালটা ধরতে হবে, বাবা মা বিশেষ করে মাকে আমি বলবো, কারণ সন্তানের ভালো মন্দটা যদি বুঝতে চান তারা, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় তাদেরকে আগে বুঝতে হবে যে আমার সন্তান কি চাইছে, সেই জন্যে তাদেরকে তাদের সঙ্গ দিতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, খোলাখুলি কথা বলা, তাদেরকে অ্যাটাচ হতে হবে, কোন জিনিসটার প্রতি সে মানে বেশি করে হচ্ছে। একটা দেখবে একটা মানে যে একটু এফিমিনেট ছেলে, সে না চট করে মানে খুব একটা বেশি লোকজনের কাছে মানে যেতে চায় না, মানে চট করে যে খুব শাই হয়, আমি বলছি অনেকে হয় না, অনেকে যারা হয় তারা মিশে যায়, তাহলে একটু শাই হয়, সে একটু নিজের মতো নিজেকে থাকতে চেষ্টা করে, একটুখানি গান শোনা, একটুখানি নাচ করা, একটুখানি ফুলের বাগানে গিয়ে ফুল তোলা বা গান, মানে এইগুলো হচ্ছে তার মধ্যে একটা মানে এফিমিনেট একটা মানে নেচার লক্ষ্য করা যায়। তো সেই জায়গাগুলো বোঝা দরকার। সিমিলারলি একটা মেয়ের ক্ষেত্রেও, সে যদি আজকে ফুটবল খেলতে যেতে চায়, সে ছোটো ছোটো করে চুল কাটতে চায়, সে বড় চুল পছন্দ করছে না, সে তার বাবা নাচে শেখাতে চাইছে মেয়েদেরকে, মেয়ে হলে তার নাচের স্কুলে পাঠাতে চাইছে, যেতে চাইছে না, বলছে আমি ক্রিকেটটা খেলবো, ক্রিকেট টিভিতে হলে সে ক্রিকেটের সামনে বসে পড়ছে, ক্রিকেট খেলা দেখছে, সব কিছুতেই। তো তারও আমার মনে হয় তার সেই প্রেফারেন্সটাকেই গুরুত্ব দেওয়া উচিত, মানে বাবা মাকে বন্ধু হতে হবে, হয়ে তাকে সেই জিনিসটা, তারপর তো কাউন্সিলিং আছে, ডাক্তার কাছে নিয়ে যাওয়া হবে, এতে তো সেগুলো পরের কথা। তো এটা হচ্ছে একটা গেল। আর একটা হচ্ছে যারা একটু শাই বলো বা যারা এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটার মধ্যে দিয়ে যাচ্ছে, যখন বুঝতে পারছে যে আমি যেটা নিয়ে জন্মেছি সেটা আমার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়, তখন আমি তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে তোমরা হাল না ছেড়ে আগে কেরিয়ারটাকে দিকে ফোকাস করো। তুমি ঠিক আছে, তুমি মেয়ে সাজতে ভালোবাসছো, তুমি সাজো, কিন্তু এটা হয়তো আমার কথাতে অনেকেই হয়তো রিয়াক্ট করবে। একটা ক্লাস 8-এ পড়া ছেলে, এটা কিছু আগের বছরে একটা ঘটনা, সে তার বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে। কেন? সে পরীক্ষা না দিয়ে সেজে গুজে কোথায় কোন বন্ধুর বাড়িতে কাছে ফটোশ্যুট করতে, ভাব একটা ক্লাস 8-এর ছেলে, সে নিজেকে একটা মেয়ে বলে মনে করে, খুব ভালো, কিন্তু তার এক্সাম সেটাকে সে অফ করে চলে যাচ্ছে, মানে তার কোন মোহটা তাকে টানছে। এই যে সোশ্যাল মিডিয়ায় যে এখন তো সোশ্যাল মিডিয়াটা খুব বড় একটা অস্ত্র মানুষের ক্ষেত্রে, এবং সেখানকার ভালো দিক খারাপ দিক দুটোই আছে। তো এই যে রঙিন দুনিয়া, এই যে টাইড ওয়ার্ক বলো বা যে কোনো কিছুই বলে, যে সেটাকে তারা টানছে, তাকে যে টানছে সে আমি নিজের মতো করে সাজবো, বুঝবো, আমি নিজের মতো করে চলবো, সেটা খুবই ভালো, নিজের মতো করে লাইফ লিড। কিন্তু তার আগেও আমি তাকে বলবো, যতক্ষণ পর্যন্ত তোমার তলায় মাটি আছে, তোমার শক্ত একটা জমির ওপর তুমি না দাঁড়াচ্ছ, ততক্ষণ পর্যন্ত এইগুলোর কেউ মূল্য দেবে না। কারণ আমাদের সমাজ সেই মূল্যটা দিতে এখনও অবধি অপ্রস্তুত, যেটা আমি বললাম, এখনও অবধি আর তৈরি নয়। আর কোনো আন্দোলনই তো একদিনে আসে না। আমাদের পূর্বপুরুষ যারা বড় বড় মনীষীরা, বিধবা বিবাহ বলো কি বাল্য বিবাহ বলো, তো সবই তো এসেছে অনেক কাঠখড় পুড়িয়ে, তো একদিনে তো আর সতীদাহ প্রথা বলো, তো সেই জায়গাগুলো আস্তে 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 আন্দোলন আসবে। তবে আমার মনে হয় আমরা 90s-এর, কিন্তু এখনকার যারা, তারাও ছেলেমেয়েরা, তারা অনেক বেশি স্মার্ট, তারা LGBTQ-কে জানার চেষ্টা করে, অনেক বেশি করে তাদেরকে নিয়ে কাজ করতে আগ্রহী দেখায়। আমার প্রচুর বন্ধু বান্ধবের, মানে ছোটো ছোটো ভাই বোনেরা আছে, তারা ছোটো ছোটো ইউটিউব চ্যানেল করছে বা অনেক জায়গা করছে, তারা তাদেরকে নিয়ে কাজ করতে চাইছে, আমাদের স্টোরি শুনতে চাইছে, আমাদের নিয়ে অনেক রকম জায়গা থেকে তারা অনেক রকম ভাবনা চিন্তা ভাবছে। তো এখন এই যে ভার্সেটাইল একটা দুনিয়া, একটা যে স্রোত এসছে, এটা আমার মনে হয় আরও যত দিন যাবে আস্তে আস্তে এই জিনিসটা আরও বাড়বে, আরও মানুষের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে পড়বে, মানুষ আরও বেশি করে বুঝবে আমাদের কথা। তো তখন তার আগে আমি বলবো, ছোটো ছোটো ভাই বোন যারা আছে আমার কমিউনিটি, প্রত্যেককেই বলবো যে নিজের বাড়ি কখনো ছেড়ো না, তোমার ওটা অধিকার,
এবং যেখানে আইন হয়ে গেছে যে বাড়ি থেকে তাকে বের করা যাবে না বা তাকে তাড়িয়ে দেওয়া যাবে না, আলটিমেটলি তার এরিয়া থেকেই তাকে তাড়ানো যাবে না কোনোভাবে, তার সেটা রাইট। তো রাইটের জন্যই তো আইনটা আসা। তাহলে সেই রাইটটাকে কোথাও না কোথাও ফুলফিল করতে গেলে তাদেরও কোথাও না কোথাও তো সেখানে হাল ধরতে হবে, তাই না? সুতরাং হাল ছেড়ো না হ্যাঁ, হাল বন্ধু, ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। আমার বেশ ভালো লাগলো তাহলে ব্যাপারটা। তার মানে আজকের যে রিয়েলাইজেশনটা আমার পার্সোনালি হলো যে ইনক্লুসিভ অফ LGBTQ, নর্মালি স্ট্রেট, মেল, ফিমেল, we belong to human community first, then individual communities, right? It was a lovely episode. মেঘ, থ্যাংক ইউ সো মাচ। তোমার কেমন লাগলো বলো? আমার খুব ভালো লেগেছে। আমি যেটুকু মানে তোমরা বলেছো আমি চেষ্টা করেছি সেটুকু বলার, এবার মানুষ বলবে কেমন লাগে। না, আমরা তো ইন্টারভিউ মোডে যাইনি, আমরা আড্ডা হ্যাঁ মোডে অবশ্যই এটা আড্ডা, এবং আড্ডাটা হয় ভালো, আড্ডা করেই তো অনেক গল্প বেরিয়ে আসে। তোমার ভালো লেগে থাকে তাহলে দ্যাটস ইউর ক্যামেরা। ওদিকে তাকিয়ে লোকজনকে বলে দাও টাইম অ্যান্ড টাইড ইজ দ্য নেম অফ আওয়ার পডকাস্ট। টাইম অ্যান্ড টাইডকে লাইক এবং সাবস্ক্রাইব করতে। আচ্ছা, টাইম অ্যান্ড টাইডকে লাইক করো, সাবস্ক্রাইব করো, এই পডকাস্টিং চ্যানেলটাকে আরও বেশি করে তোমরা ভিউয়ার্স বাড়াও আর এগিয়ে নিয়ে যাও, যাতে আমাদের মতো মানুষ এবং সমস্ত স্তরের সব জায়গার মানুষরা যাতে তাদের কণ্ঠটা ছেড়ে এখানে আসতে পারে। থ্যাংক ইউ Thank you so much. থ্যাংক ইউ অলসো।